আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় লিখিত অংশ অর্থাৎ নির্মিত অংশের গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বৈদ্যুতিন চিঠি। বৈদ্যুতিন চিঠি সাধারণত এমনিতেই সহজ, কঠিন কিছু না। সহজ আমি এই কারণে বলবো, কারো যদি ইংরেজিতে ইমেইল লেখার কোনো অভিজ্ঞতা থেকে থাকে, অবশ্যই অভিজ্ঞতা আছে, কারণ কি আমরা এত বছর যাবত ওই ইমেইলটাই লিখে আসছি। সেক্ষেত্রে এই ইমেইলটাই ওই বাংলাতে মনে করো, ইমেইলটা আহামরি পরিবর্তন হবে না, ওই ইমেইল মানেই বৈদ্যুতিন চিঠি, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা বাংলাতেও ওই সেম কোয়ালিটিতে লিখবো, আহামরি কঠিন কিছু না। বৈদ্যুতিন চিঠি নিয়ে এতদিন যার যত কনফিউশন ছিল, আমি কথা দিচ্ছি যে আজকের ভিডিওটা 5 থেকে 6 মিনিট দেখার পর তোমার টোটাল কনফিউশন দূর হয়ে যাবে। তখন তুমি অন্যজনকে শেখাতে পারবে যে বৈদ্যুতিন চিঠি এভাবে লিখতে হয়, এরকম এরকম করে লিখতে হয়, আহামরি কঠিন কিছু না। এই মুহূর্তে স্ক্রিনে যে চিঠিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা বৈদ্যুতিন চিঠি। আমি এইটা দিয়ে বুঝিয়ে দেবো, এবং এই একটা মাত্র ফরম্যাট দেখে গেলে তোমাকে আর বৈদ্যুতিন চিঠি পড়তে হবে না। তুমি যে কোনো বৈদ্যুতিন চিঠি পরীক্ষার হলে প্রশ্ন দেখবে আর লিখবে, একবার ইজি প্রসেসে এক গাদা কমপ্লিট করে তোমাকে যেতে হবে না। আর হ্যাঁ, এই চিঠিটা যে পিডিএফ কপিটা, সেটা আমাদের কোর্সে যারা যুক্ত আছে আমি তাদেরকে দিয়ে দিব, এবং সেই সাথে শুধুমাত্র এইটা না, লিখিত অংশের সবগুলা প্লাস সাজেশন প্লাস এভরিথিং টোটালি একবারে 100% প্রশ্ন কমন পাওয়ার মতো যত যা কিছু আছে সবকিছু আমাদের এই পিডিএফ কোর্সে 100 টাকার কোর্স কিনে যারা ভর্তি হয়েছে ওই কোর্সে আমি দিয়ে দিব। যারা এখন আমাদের কোর্সে ভর্তি হও নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম এবং দ্বিতীয়, সেই সাথে আইসিটি, এই টোটাল 5টা সাবজেক্টের 100% কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে। শুধুমাত্র সাজেশন না, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ টোটাল প্রশ্ন ব্যাংকটা আমরা উত্তর সহ দিচ্ছি এখানে পিডিএফ আকারে। লিখিত অংশে আমাদের এক গাদা জিনিস পড়তে হয়, এই লিখিত অংশে শর্টকাট টেকনিক গুলো সুন্দর করে পাচ্ছ এই কোর্স। ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক গুলো আমরা এখানে দিচ্ছি পিডিএফ আকারে। তুমি পড়াশোনার রুটিন এবং A+ গাইডলাইন পাবে পরীক্ষার আগ পর্যন্ত, যে গাইডলাইন গুলো পরীক্ষায় তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। পরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া সেন্ড মানি করেছি, সাথে তোমাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নিব, এবং তখন থেকেই তোমার A+ প্রস্তুতি শুরু হয়ে যায়। বৈদ্যুতিন চিঠি লেখার প্রসেসটা একদমই ইজি। তুমি ইংরেজিতে যেভাবে ইমেইল লিখতে, সেম ভাবে বৈদ্যুতিন চিঠি লেখার সময় অর্থাৎ বাংলাতে লেখার সময়ও তোমাকে ইমেইলের প্রথম যে কাঠামোটা আছে সেটা তোমাকে লিখতে হবে, যে ফ্রম টু সিসি সাবজেক্ট, এইগুলো তোমাকে লিখতে হবে। প্রথমত স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা টোটালি 4টা ঘর এঁকেছি, এইভাবে তোমাকে ঘর এঁকে নিতে হবে। তুমি যদি মনে করো না আমি ঘর আগে আঁকাবো না, আমি আগে লিখতে চাই, সেই ক্ষেত্রে লিখতে পারো, তবে বেটার হবে ঘরটা আঁকানোর পর পরবর্তীতে লেখাটা স্টার্ট করা। তুমি এভাবে 4টা ঘর আঁকানোর পর প্রথম ঘরে তুমি লিখবে হচ্ছে ফ্রম। ফ্রমটা হচ্ছে তুমি, অর্থাৎ তোমার কাছ থেকে এই চিঠিটা আরেকজনের কাছে যাবে। ফ্রমের ঘরে তোমার নিজস্ব ইমেল অ্যাড্রেসটা বসাতে হবে, এবং ইমেল অ্যাড্রেস লেখার প্রসেস একদম ইজি। তোমার প্রশ্নে যদি তোমার নাম উল্লেখ করা থাকে যে তুমি রহিম, সেক্ষেত্রে রহিম দিয়ে ইজিলি ইমেল অ্যাড্রেস লিখতে পারবে। তুমি লিখবে rhim12@gmail.com, সহজে হয়ে গেল। তোমার নাম যদি উল্লেখ করা থাকে করিম, তুমি লিখবে করিম@gmail.com, সহজে হয়ে গেল। এবং খেয়াল করবে যে সাধারণত জিমেইল অ্যাড্রেস লেখার ক্ষেত্রে কোনো বড় হাতের অক্ষর হয় না, এবং অক্ষরের মাঝে কোনো স্পেস হয় না, অর্থাৎ রহিম লিখলে ছোট হাতের অক্ষরে লিখবে। 1 2 লিখেছি না, এর মাঝে কোনো স্পেস হবে না, পুরো ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে কোনো স্পেস হবে না। আমি উপরে লিখেছি rhim@gmail.com, তোমরা দেবে rhim12@gmail.com, এরকম দিলে মাঝখানে কোনো স্পেস থাকবে না, ঠিক আছে? তুমি যে ডট দিবে, ডটের মাঝখানেও কোনো স্পেস থাকবে না, কমের মাঝখানেও কোনো স্পেস থাকবে না, অর্থাৎ স্পেস বিহীন ভাবে লিখবে, এবং সবগুলো ছোট হাতের অক্ষর দিয়ে লিখবে। ফ্রমে যদি উল্লেখ করা থাকে, অর্থাৎ প্রশ্নে উল্লেখ করা থাকে যে তুমি রহিম, সেই ক্ষেত্রে ফ্রমে তুমি তোমার জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিবে, যে rhim12 বা rhim@gmail.com। 2 হচ্ছে তুমি যার কাছে এই ইমেইলটা পাঠাবে তার ঠিকানাটা দিবে, তার ইমেল অ্যাড্রেসটা দিবে, ঠিক আছে? 2তে তোমার বন্ধুর নাম উল্লেখ করা যদি থাকে যে করিম, তুমি দিবে করিম@gmail.com বা করিম12@gmail.com, ঠিক আছে? ইমেল অ্যাড্রেস বা জিমেল অ্যাড্রেস রেডি করার প্রসেসটা একদমই ইজি। পরবর্তীতে সিসি লিখতে হবে, এবং এর জন্য তোমাকে একটা ঘর ফাঁকা রাখতে হবে, এবং ওই ঘরে আহামরি অন্য কিছু লেখার প্রয়োজন হবে না। লাস্ট সাবজেক্টটা অবশ্যই লিখতে হবে, অর্থাৎ কোন বিষয়ে বৈদ্যুতিন চিঠিটা তোমাকে লিখতে হবে সেই সাবজেক্টটা তোমাকে অবশ্যই দিতে হবে। সাবজেক্টের এখানে তুমি বাংলাতে লিখবে, যে বিষয়ে তোমাকে বৈদ্যুতিন চিঠিটা লিখতে বলা হয়েছে সেই বিষয়টা তুমি বাংলাতে লিখবে। যেমন এখানে স্ক্রিনে যে বৈদ্যুতিন চিঠিটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে মোবাইল ফোনের অপব্যবহার রিলেটেড, যে মোবাইল ফোনের অপব্যবহার সম্পর্কে একটা বৈদ্যুতিন চিঠি। এখানে সাবজেক্টের এখানে দেওয়া হয়েছে মোবাইল ফোনের অপব্যবহার, হয়ে গেল। এইভাবে প্রশ্নে যে সাবজেক্টটা উল্লেখ করা থাকবে বা যে রিলেটেড বৈদ্যুতিন চিঠিটা লিখতে হবে সেটা তুমি সুন্দর করে এখানে লিখে দিবে, অর্থাৎ সাবজেক্ট প্রশ্ন দেখে দেখে এখানে সাবজেক্টটা বসিয়ে দিবে। আমার 4টা ঘর কমপ্লিট, 4টা ঘর শেষ। এই ঘরগুলো তোমাকে ইমেল লেখার আগে বা বৈদ্যুতিন চিঠি লেখার আগে সুন্দর করে তোমাকে লিখে নিতে হবে, ঘরগুলো এঁকে তার পরবর্তী লিখতে হবে। অনেকে প্রশ্ন করতে পারে ভাই পেন্সিল দিয়ে লিখতে হবে কিনা। সাধারণত আমরা ঘর লেখার ক্ষেত্রে পেন্সিলটা ইউজ করলে সবচেয়ে বেটার হয়, কারণ কি কোনো ধরনের ভুল ত্রুটি হলে সেগুলো কাটাকাটি বা মোছামুছি করা যায়। পরবর্তীতে আমার এখন মেইন কাঠামোটা শুরু হবে, অর্থাৎ
ইমেইল লেখার মেইন কাঠামোটা। আচ্ছা বলো তো, ইংরেজিতে ইমেইল লেখার সময় যখন উপরে ফ্রম, টু, সেন্ড, সাবজেক্ট লিখতে, তারপরে কি লিখতে? অবশ্যই ডিয়ার রহিম বা ডিয়ার করিম, এভাবে অবশ্যই মাসবি শুরু করতে। বাংলাতেও সেম তাই। তুমি করিমের কাছে যে মেইলটা লিখছো, সেক্ষেত্রে তুমি লিখেছো প্রিয় করিম। তুমি যদি রহিমের কাছে লিখতে, তুমি লিখতে প্রিয় রহিম। তুমি যদি হাদিউলের কাছে লিখতে, তুমি লিখতে প্রিয় হাদিউল। অর্থাৎ তুমি যেই নামটা তোমার যার কাছে লিখছো বৈদ্যুতিন চিঠিটা, তার নামটা দিয়ে দিবে প্রিয় অমুক। ঠিক আছে, প্রশ্ন দেখে দেখে বসিয়ে দিবে। যদি প্রশ্নে না থাকে তুমি নিজের মতো করে বসিয়ে দিবে। পরবর্তীতে আমরা মেইন কাঠামোটা শুরু করছি, অর্থাৎ বাংলাতে। ইংরেজিতে লিখতে গিয়ে অনেক প্রবলেম হয়, বাংলাতে লেখাও কি প্রবলেম? একদমই না। অর্থাৎ যে বিষয়ে আমাকে বৈদ্যুতিন চিঠি লিখতে হবে সেই রিলেটেড কয়েকটা সেন্টেন্স আমি এখানে দিয়ে দিব। আজ এক সেমিনারে মোবাইল ফোন ব্যবহারের কুফল সম্পর্কে জেনে এলাম। অত্যাধিক মোবাইল ফোনের ব্যবহার আমাদের শরীর ও মনের উপর বিরূপ প্রভাব ফেলে। অধিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যয় করে গেম খেলে, মোবাইল ফোনে বেশিক্ষণ কথা বলে আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করে ফেলছি। এছাড়াও মোবাইল ফোনের বিভিন্ন অ্যাপস আমাদের গোপনীয়তা নষ্ট করছে। তাই মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকবে এবং অন্যদের সচেতন করবে। হয়ে গেল। অর্থাৎ যেই বিষয়ে আমাকে বৈদ্যুতিন চিঠি লিখতে বলা হবে সেই রিলেটেড ছোট্ট করে 4 থেকে 5 লাইন বা 6 থেকে 7 লাইন আমি লিখে দেব। প্রিয় রহিম করিম লেখার পরে সুন্দর করে লিখে দিলে বৈদ্যুতিন চিঠি শেষ। লাস্ট লিখবে ইতি অমক। কে? ইতি হচ্ছে তুমি, কারণ কি তুমি বৈদ্যুতিন চিঠিটা লিখছো, তোমার নাম রহিম, ইতি রহিম, শেষ। উপরে প্রিয় করিম লেখার পর আমি যে রিলেটেড আসছে সুন্দর করে বানিয়ে লিখে দেবো 5 থেকে 6 লাইন। লাস্টে লিখবো ইতি রহিম, শেষ। বৈদ্যুতিন চিঠি শেষ, আর কোনো কিছু করতে হবে না। এটাও কি কঠিন? একবারে ইজি ফরম্যাট, একদম সহজ। এই একটা ফরম্যাট মাথায় নিয়ে যেও, পরীক্ষার হলে কিচ্ছু আর করা লাগবে না। শুধুমাত্র উপরে ফ্রম, টু, সিসি, সাবজেক্ট, এই যে 4টা ঘর একে এগুলো লিখতে হবে। জাস্ট এইটুকু মনে রাখলে হবে, পরবর্তীতে আর কিছু মনে রাখার প্রয়োজন নাই। যে বিষয়ে আসে তুমি বানিয়ে সহজেই লিখতে পারবে। আশা করি বৈদ্যুতিন চিঠির প্রবলেমটা সলভ করতে পেরেছি। শুধুমাত্র এইটা না, পরবর্তী সকল গুরুত্বপূর্ণ শর্টকাট টেকনিক এবং আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের টার্গেটেড প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হবে, কারণ কেউ একটা মাত্র কোর্সই সামনের অল্প সময়ে তোমাকে বেস্ট একটা প্রিপারেশন নিতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।